চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে উপমহাদেশে প্রথম টানেল খনন কাজের উদ্বোধন। বাংলাদেশের উন্নয়নে তাকিয়ে থাকবে বিশ্ব, বললেন প্রধানমন্ত্রী। বিশ্বে একটা সম্মানজনক অবস্থানে এসেছে, উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে, তারই একটি নতুন ধাপে আমরা আজ প্রবেশ করলাম। চকবাজারের ঘটনায় তদন্ত কমিটির আলামত সংগ্রহ, কেমিক্যাল গোডাউন সরানোর কাজ অব্যাহত। পুরান ঢাকা সংস্কারে 15 দফা সুপারিশ বিআইপি। চুরিহাট্টায় আগুনে পুড়ে নিহতদের মধ্যে নতুন করে আর কেউ শনাক্ত হয়নি। দগ্ধ 6 জনের অবস্থা আশঙ্কাজনক, জানালেন বার্ন ইউনিট প্রধান। 6 জনের অবস্থা খুবই গুরুতর, আর বাকি 3 জন উন্নতির দিকে। আমরা আশা করি বাকি 3 জনকে 2-3 দিনের মধ্যে ছেড়ে দিতে পারব। এবং ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল ঘোষণা, শোভন ভিপি, রব্বানী জিএস প্রার্থী, রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জিএস গোলাম রাব্বানী। আলাদা প্যানেল দেবে পদ বঞ্চিতরা, তফসিল স্থগিত চেয়ে ছাত্রদল নেত্রীর রিট। আমরা নির্বাচনের শিডিউলটাকে চ্যালেঞ্জ করে আমরা মামলা দায়ের করেছি, উনি নিজেই বাদী হয়েছেন, এবং আমরা এখানে নির্বাচনী তফসিল স্থগিত চেয়েছি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি পারভিন মিতু। বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে, তবে বিমানটি ছিনতাই করা সম্ভব হয়নি। বিকেল 5:40 দিকে বিমানটি শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানবন্দরের একাধিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী কাজী মঞ্জুরুল ইসলাম। বিমান জরুরি অবতরণের বিষয়ে সবশেষ জানতেই সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মঞ্জু, এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য এসেছে, আর বিমানটি প্রকৃত অর্থে ছিনতাই হয়েছিল নাকি অন্য কোনো ঘটনা, কিছু জানতে পেরেছেন কিনা? আসলে বিমানটি আমরা যতটুকু জেনেছি যে চট্টগ্রামের বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। এর পরপরই বিমানের ভিতর থেকে বাংলাদেশ যেসব যাত্রী ছিল তাদেরকে আসলে নামিয়ে আনা হয়েছে, তবে এর মধ্যে একজন এখনো বিমানে অবস্থান করছে। আমরা আসলে অসমর্থিত সূত্রে জানতে পেরেছি আসলে বিমানটি, আমরা একটা অভিযোগ পাচ্ছি যে আসলে বিমানটি ছিনতাই করার চেষ্টা করা হচ্ছিল, এই কারণে জরুরি অবতরণ করা হয়েছে। তবে আমরা আসলে কোনো নির্ভরযোগ্য সূত্রে এখনো আসলে আমাদের সাথে কথা বলিনি যে বিমানটি আসলে কি হয়েছিল। তা বিমানবন্দর কর্তৃপক্ষ বা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আসলে এখন আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এই বিমানবন্দর এলাকায় যেসব রাস্তাঘাট আছে তা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বিমানবন্দরের ভিতরে অবস্থান নিয়েছেন বলে আমরা কথা বলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিমানবন্দর থেকে সর্বশেষ আপডেট। মঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন কাজী মঞ্জুরুল ইসলাম। উপমহাদেশের প্রথম কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় একই সঙ্গে তিনি উদ্বোধন করেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজেরও। পরে সুধী সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশের ধারাবাহিকতা ধরে রেখে উন্নত দেশ গড়তে চায় সরকার। মাসুদ রানার ক্যামেরায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে আরও জানাচ্ছেন মারুফ রেজা। মাত্র বছরখানেক আগের কল্পনা এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে চূড়ান্তভাবে। এত দেশকে ছাড়িয়ে বাংলাদেশে নির্মিত হতে যাচ্ছে উপমহাদেশের প্রথম কোনো নদী তলদেশে টানেলের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের এই টানেল কর্ণফুলীর নদীর তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গাকে সংযোজিত করবে ওপারের আনোয়ারাকে। প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ এই টানেলের খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা। মূলত চট্টগ্রাম শহরের যানজট এড়িয়ে ঢাকা থেকে কক্সবাজারে যেতে
সময় বাঁচাবে এই প্রকল্প। প্রকল্প দুটির উদ্বোধন শেষে সাগর তীরে শুধুই সমাবেশে যোগ দেন সরকার প্রধান। বলেন, অর্থনৈতিক উন্নয়নের অংশ হিসেবেই যানজটমুক্ত নগরে গড়তে চায় তার সরকার। আনোয়ারা থেকে পটিয়া পর্যন্ত এবং পটিয়া থেকে কক্সবাজার যে 4 লেনের রাস্তা হচ্ছে, সেই রাস্তা পর্যন্ত সংযোগ রাস্তাটাও আমরা করে দেবো। এখানে 10 কিলোমিটার আরও যদি রাস্তা করা যায় তাহলে এই সংযোগটা হয়ে যাবে এখান থেকে, কারণ ওই রাস্তাটা একটু ছোট আঁকাবাঁকা। বন্দর নগরীকে ঘিরে সরকারের নানা পরিকল্পনা তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, একসময় পিছিয়ে থাকা বাংলাদেশ এখন বিশ্বের কাছে সম্মান আর মর্যাদার নাম। আমার শ্রমের বিনিময়ে যদি এদেশের মানুষ একটু সুন্দরভাবে বাঁচতে পারে, একটু আনন্দ পায়, সেটাই তো সব থেকে বড় পাওয়া। অন্তত আমার বাবা তো জীবনে শান্তি পাবে। বিশ্বে একটা সম্মানজনক অবস্থানে এসেছে, উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে, তারই একটি নতুন ধাপে আমরা আজ প্রবেশ করলাম। সেটা হলো কর্ণফুলী নদীর তলদেশে এই টানেল নির্মাণ। এই দেশকে এমনভাবে গড়ে তুলব যেন সারা বিশ্ব বিস্ময়ে তাকিয়ে থাকে বাংলাদেশের দিকে। এটাই আমার চাওয়া, আর কিছু না। কাজে কোনো নামও চাই না, কোনো ধন সম্পদও চাই না, কিচ্ছু চাই না। বাংলাদেশের জনগণ মাথা উঁচু করে বিশ্বে চলবে, এটাই আমার চাওয়া, সেটাই চাই। সেই কারণেই সবসময় চেষ্টা করি নতুন নতুন কিছু করা, যেন বাংলাদেশের মানুষের যেমন জীবনে সচ্ছলতা আসে, সেই সাথে সাথে বিশ্বে যেন মানুষ, আমার দেশের মানুষ সম্মানের সাথে চলতে পারে। এদিকে 2022 সাল নাগাদ শেষ হবে টানেল নির্মাণ কাজের, আর নির্মাণ কাজ শেষ হলে 80 কিলোমিটার গতিতে যানবাহন চলাচল করতে পারবে দুটি লেনে। দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো নির্মিত হতে যাওয়া এই কর্ণফুলী টানেল কেবলমাত্র এই বন্দরনগরী চট্টগ্রামকেই অর্থনৈতিক গতি দেবে না, সেই সাথে সাথে দেশের সার্বিক অর্থনীতির ক্ষেত্রেও রাখবে ইতিবাচক ভূমিকা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মারুফ রেজা, RTV, পতেঙ্গা, চট্টগ্রাম। অল্প সময়ের মধ্যেই চকবাজার অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির আহ্বায়ক প্রদীপ রঞ্জন চক্রবর্তী। তিনি জানান, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ভিডিও ফুটেজ, পুড়ে যাওয়া বিভিন্ন আলামত আমলে নিয়ে কাজ শুরু হয়েছে। এদিকে চকবাজারে দ্বিতীয় দিনের মতো চলছে কেমিক্যালের গুদাম অপসারণের কাজ। লালবাগ অঞ্চলের ডিসি ইব্রাহিম খান বলেন, পুরান ঢাকা থেকে পর্যায়ক্রমে সব কেমিক্যাল গুদাম সরানো হবে। শরীয়ত খানের রিপোর্ট। স্বজনহারাদের আর্তনাদ এখনো থামেনি চকবাজারের চুড়িহাট্টায়। ভাতিজা সহ 2 ভাইকে হারিয়ে এখনো অঝরে কাঁদছেন এই নারী। সৌভাগ্যক্রমে সেদিন যারা বেঁচে গেছেন তাদেরকে এখনো তাড়িয়ে বেড়ায় দুঃসহ সেই স্মৃতি। আগুনের একটা বিশাল বড় একটা গোলা আমার গাড়ির বনেটের উপরে এসে পড়ার সাথে সাথে গাড়িতে আগুন ধরে যায়। ওই থাকা অবস্থায় দেখলাম অনর্গল আওয়াজ হতেই থাকতেছে, বিকট শব্দ হইতেই থাকতেছে, আর এলাকায় পুরো আগুনের ছড়াছড়ি। এইটা দেখার সাথে সাথে আমি আমার ড্রাইভারের পাশের সিটে বসেছিলাম, তো আমি গেটটা খুলতে যেতেছি, আমার বাম দিকের গেটটা, কিন্তু গেটটা খুলতে পারতেছি না লক হয়ে যাওয়ার কারণে। তো পরবর্তীতে দেখলাম আমার ড্রাইভার কোনো মতো আর কি তার পাশের যে গেটটা ছিল, তার সাইডে ডান দিকে যে গেটটা, এই গেটটা খুলে সে বের হয়। ওর দেখা দেখি আমিও যখন বের হতে গেছি তখন দেখি যে সামনে পুরো আগুন ধরে যায় গাড়ির, ডান সাইডের যে সাইডটা, ওই সাইডে আগুন ধরে যায়। ওই আগুন লাগানো অবস্থায় আমি টপকে আর কি দৌড় দেই। এদিকে দ্বিতীয় দিনের মতো ওয়াইড মেনশনের বেসমেন্টে থাকা কেমিক্যাল সরিয়ে নেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের সহায়তায় কেমিক্যালগুলো অন্যত্র সরিয়ে নিচ্ছেন গুদামের মালিক। করেছে এটা চলে যাচ্ছে কেরানীগঞ্জে, যাতে করে জানমালের আর কোনো সমস্যা তৈরি না হয়, ক্ষতি না। এখানে জুতার কালি বা এরকম কিছু জিনিস রয়েছে, কিন্তু সেই নিষিদ্ধ বা 29টি অতিধার্য পদার্থ এখানে বিস্ফোরক পরিদপ্তরের লোকজন পায়নি। তবে শুধুমাত্র এই বাড়ি নয়, পুরান ঢাকার সব কেমিক্যাল গুদাম সরানোর কথা জানান এই পুলিশ কর্মকর্তা। এখানে গোডাউনের অনুমতি নিয়েছে কিনা বা কিভাবে নিয়েছে, সেগুলো তাদের সাথে সমন্বিতভাবে আমাদের পুলিশ ফোর্স আমরা সহযোগিতা করব যেন এগুলো সহজেই সরণ যায়। রোববার সকালে ঘটনা তদন্তে ভবনটি পরিদর্শন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির কর্মকর্তারা। অগ্নিকাণ্ডের সব ধরনের আলামত সংগ্রহ করেছেন তারা। আমরা এটা তৃতীয় দিন আমরা তদন্ত করছি। এখানে যারা প্রত্যক্ষদর্শী আমরা যাদের খোঁজ পেয়েছি তাদের সাথে আমরা কথা বলেছি।
যারা স্থানীয় লোকজন আছে তাদের সাথে কথা বলেছি, আমাদের নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। আমরা এখন ফাইন্ডিংসগুলো আমাদের মতো করে আমরা বিশ্লেষণ করব, যে কারণে আমাদের আজকে লাস্ট ভিজিট ছিল, স্পটটা আমরা আবার দেখে গেলাম। আমরা প্রথম এর আগেও দেখেছি, আমাদের কনফার্মেশনের জন্য আমরা জাস্ট রিভিজিট করছি। আমরা এখন সমস্ত উপাত্তগুলো আমরা বিশ্লেষণ করব। প্রাইমারি সোর্সটাও আমরা বিশ্লেষণে নিয়েছি, সেকেন্ডারি ইভেন আপনাদের যে সমস্ত ফাইন্ডিংস এসছে, আপনাদের বিভিন্ন মিডিয়াতেও কিন্তু অনেক কিছু এসছে। ঘটনার চতুর্থ দিন পুড়ে যাওয়া 3টি ভবন বাদে আশপাশের ভবনগুলোতে বিদ্যুতের লাইন চালু করা হয়েছে, তবে এখনো গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। শরীয়ত খান, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর চকবাজারে আছেন সহকর্মী জুবায়ের সানি, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সানি, ওয়াহিদ মেনশন থেকে কেমিক্যাল সরানোর কাজের অগ্রগতি বিষয়ে জানাবেন, আর সেখানে কত পরিমাণ রাসায়নিক দ্রব্য পাওয়া গেছে? এই ওয়াহিদ মেনশন ছাড়া আর অন্য কোথাও রাসায়নিকের খোঁজ করা হয়েছে কিনা? তানি যেমনটা বলছিলেন যে চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার পরে গতকাল কিন্তু কেমিক্যাল সরানোর কাজ শুরু হয়েছিল দুপুরে। ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খান সাহেব তিনি শুরু করেছিলেন এবং গতকাল এবং আজ দুদিন কিন্তু টানা কাজ চলেছে। এখন পর্যন্ত প্রায় 24টি কেমিক্যাল বোঝাই ট্রাক এখান থেকে বেরিয়ে গেছে, আমরা যতটুকু খবর পাচ্ছি, এবং আজও কাজ চলবে এবং আগামীকালও কাজ চলতে পারে কেমিক্যাল অপসারণের কাজ। এবং আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে আপনি বুঝতেই পারছেন যে কি পরিমাণ কেমিক্যাল এই ওয়াহিদ ম্যানশনের নিচতলায় ছিল, এবং আমরা যতটুকু দেখেছি এবং এখান থেকে জানতে পেরেছি এই কেমিক্যালের মধ্যে সব থেকে বেশি ছিল ব্যাটারিতে যে ব্যবহৃত যে কার্বনটি ব্যবহৃত হয় সেটি, এবং এটি কিন্তু একটি দাহ্য পদার্থ। তো এখানকার ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে বলছিলেন যে এই দাহ্য পদার্থে যদি কোনো আগুনের সংস্পর্শে আসতো তাহলে কিন্তু এখানে একটি ভয়ঙ্কর অবস্থার তৈরি হতো। এবং আপনাকে একটু একটা তথ্য জানিয়ে রাখি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে তদন্ত কমিটি গঠিত হয়েছে, সেই তদন্ত কমিটি কিন্তু আজ এখানে বেশ কিছু সময় ছিলেন এবং তারা কয়েকটি বিষয়, বুয়েটের কর্মকর্তারাও তাদের সঙ্গে ছিলেন, বিশেষজ্ঞরা, তারা একটি বিষয়ে দেখেছেন, সেটি হচ্ছে এই ভবনটি কতটা ঝুঁকিপূর্ণ সেই বিষয়টি তারা পরীক্ষা নিরীক্ষা করেছেন। এবং সেই পরীক্ষা নিরীক্ষার পর তারা আমাদেরকে একটু ব্রিফিং করেছেন এবং জানিয়েছেন যে 2-3 দিন সময় লাগবে এই রিপোর্টটি হাতে পেতে, তারপরে তারা বলতে পারবেন যে। সানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ চকবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের সানি। এদিকে পুরান ঢাকা থেকে জরুরি ভিত্তিতে কেমিক্যাল কারখানা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশের নগর পরিকল্পনাবিদদের সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স BIP। সকালে রাজধানীর বাংলা মোটরে প্ল্যানার্স টাওয়ারে সংবাদ সম্মেলন করে এমন আহ্বান জানায় প্রতিষ্ঠানটি। পুরান ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখেই ওই এলাকা সংস্কারে 15 দফা সুপারিশও তুলে ধরে BIP। সেলিম মালিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। গত 20 ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধান এবং ওই এলাকার সংস্কারে নিজেদের সুপারিশ তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে নগর পরিকল্পনাবিদদের সংগঠন BIP। পুরান ঢাকার অগ্নিকাণ্ড কবলিত ওয়াহেদ মেনশন ভবনটি রাজুকের অনুমোদন না নিয়ে হয়েছে এবং ভবনটি নির্মাণে বিদ্যমান ইমারত নির্মাণ বিধিমালা, বিল্ডিং কোড, ফায়ার সেফটি স্ট্যান্ডার্ড সহ আইনকানুন কিছুই মানা হয়নি। পুরান ঢাকায় দ্বিতীয়বারের মতো ঘটা ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা দালান এবং ভবন মালিকদের অতি লোভ দায়ী বলে মনে করেন তারা। প্রায় 95% ভবনে আগুনের প্রস্থান নেই। এছাড়া উচ্চ ঘনত্ব, সংকীর্ণ রাস্তা, দাহ্য বিল্ডিং উপকরণ, পূর্ণ ভবন, বৈদ্যুতিক বিদ্যুৎ সরবরাহ এবং রাসায়নিকের কারখানা ও গুদামের কারণে বসবাস চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। BIP জানায় এই জনপদকে নিরাপদ করতে ব্যাপক সংস্কার জরুরি। এজন্য সিটি কর্পোরেশন সহ সরকারের সব পক্ষকে জরুরি ভিত্তিতে উদ্যোগী ভূমিকা। রাস্তাগুলো সরু, যেখানে উদ্ধার কর্মী, ফায়ার সার্ভিস যেতে পারবে না কোনো ক্রমে, সেই জায়গাগুলোতে প্রায়োরিটি দিয়ে জরুরি মনে করে সেই জায়গাগুলো থেকে এই ধরনের ব্যবসাকে সরাতে হবে। এই ধরনের যে শিল্প কারখানা যদি থাকে সেগুলোকে সরাই ফেলতে হবে ইমিডিয়েটলি, এর কোনো বিকল্প নাই। পুরান ঢাকার সব কেমিক্যাল কারখানার ট্রেড লাইসেন্স বাতিল এবং বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের সুপারিশ করে BIP। আবাসিক এলাকা থেকে গুদাম বা সেলিম মালিক, RTV, ঢাকা।
চকবাজারে আগুনে পুড়ে নিহতদের মধ্যে নতুন করে আর কাউকে শনাক্ত করা যায়নি। ১৯ জনের মৃতদেহ শনাক্ত করতে ইতোমধ্যে ৩০ স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে আহতদের দেখতে জাতীয় সংসদের স্পিকার আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। আহত ১১ জনের মধ্যে ৫ জনের অবস্থার উন্নতি হলেও ৬ জন এখনও আশঙ্কাজনক। রিপোর্ট করছেন জাহিদ রহমান। চকবাজারের আগুনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন তিনি। যারা বার্ন ইউনিটে আছেন তারা অতি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এই কারখানাগুলো সরিয়ে নেওয়ার ব্যাপারেই অবস্থান, কাজে আমরা আশা করি যে দ্রুত সময়ের ভিতরে এগুলো যথাযথ জায়গায় সরিয়ে নেওয়া সম্ভব হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১১ জনের মধ্যে বার্ন ইউনিটের ৩ জন ও অর্থোপেডিক্স বিভাগে ভর্তি ২ জনের অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ৬ জনের অবস্থা খুবই গুরুতর, আর বাকি ৩ জন উন্নতির দিকে। আমরা আশা করি বাকি ৩ জনকে ২-৩ দিনের মধ্যে ছেড়ে দিতে পারবো। বার্ন ইউনিটে ৯ জন আছে, স্যার অলরেডি বলেছেন। আরও ২ জন মোটামুটি, একজনের ফ্র্যাকচার আছে আর একজনের রিফ্র্যাকচার আছে। তো মোটামুটি তারা ঝুঁকি মুক্ত আমরা বলবো না, তবে তারাও ক্রিটিক্যাল ছিল, এখন কিছুটা ইমপ্রুভ করেছে। পরে প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে দেয়া চিকিৎসাধীন প্রতিটি পরিবারকে ৫০,০০০ টাকা করে দেওয়া হয়। এদিকে চকবাজারের ঘটনার ৪ দিন পার হলেও নিহত ৬৭ জনের মধ্যে এখনও ১৯ জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি। তবে রোববারও হাসপাতালের মর্গে খোলা ছিল জেলা প্রশাসন, সিআইডি, রেড ক্রিসেন্টের জরুরি সেবা। ধরে নিচ্ছি আপাতত যে আমাদের ১৯ হয়ে গেছে। তারপরেও আমরা প্রত্যাশা করছি যদি এর পরেও হয়তো একাধিক যদি ক্লেমেন্ট আসেন, সেই জন্য আসলে আমরা ওয়েট করছি এবং এই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্তই আমরা এখানে স্টে করব। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক জানিয়েছে জাতীয় সংসদ। রোববার অধিবেশনের শুরুতে স্পিকার শিরিন শারমিন চৌধুরী এই শোক প্রস্তাব উত্থাপন করেন। একই সঙ্গে এই ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং স্বজন হারানোর পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান স্পিকার। এরপর সংসদ সদস্যদের সর্বসম্মতিতে শোক প্রস্তাবটি গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রলীগ। এতে কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে ভিপি, গোলাম রব্বানীকে জিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে এজিএস পদে প্রার্থী করা হয়েছে। বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করে সরকারি দলের সহযোগী সংগঠনটি। এদিকে নির্বাচন ৩ মাস পেছানো সহ ৭ দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। অন্যদিকে ভোটার তালিকায় নাম না থাকায় নির্বাচন স্থগিত চেয়ে রিট করেছেন ছাত্র দলের এক নেত্রী। এয়ার বাদলের রিপোর্টে বিস্তারিত। আসছে ১১ মার্চ ডাকসু নির্বাচনের জন্য মধুর ক্যান্টিনে প্যানেল ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগ। ভিপি, জিএস, এজিএস সহ ২৫টি পদে প্রার্থী ঘোষণা করে সংগঠনটি। একই সঙ্গে হল সংসদ ছাত্রলীগের প্যানেলও ঘোষণা করা হয়। সম্মানিত ভিপি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জিএস গোলাম রাব্বানী। বাংলাদেশ ছাত্রলীগের এই প্যানেল একটি যুগোপযোগী এবং কর্মী বান্ধব এবং ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে এরকম ছেলেদেরকে আমরা এখানে রেখেছি বাংলাদেশ ছাত্রলীগ। এদিকে নির্বাচন পেছানো এবং হলের বাইরে ভোট কেন্দ্র স্থাপন সহ ৭ দফা দাবিতে ক্যাম্পাসে মিছিল করে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় তারা বলেন, নির্বাচন বানচালের ইচ্ছে তাদের নেই, তবে সবাইকে সমান সুযোগ দিতে হবে। ভোট কেন্দ্রগুলি একাডেমিক ভবনে স্থানান্তরের জন্য আবারও জোর দাবি জানাচ্ছি। ভোটার এবং প্রার্থী হওয়ার ক্ষেত্রে যে বয়সের প্রতিবন্ধকতা এবং আমাদের অনেক ছাত্ররা নির্ধারিত সময় আবেদন করার পরও তাদের আবেদনকে ঝুলিয়ে রেখে বলা হচ্ছে নির্বাচনের পরবর্তীতে ভর্তি করা হবে। অন্যদিকে ভোটার তালিকায় নাম না থাকায় নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদ উষা। আমাদের তথ্য মতে তার মতো এমন অনেকেই যারা নিয়মিত ছাত্রত্ব এবং ওই ক্রাইটেরিয়া ফুলফিল করা সত্ত্বেও তারা ভোটার তালিকাভুক্ত হতে পারেন নাই এবং তাদের প্রার্থী হওয়া এবং নির্বাচনে ভোট দেওয়া, ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনে প্রার্থী হওয়াটা অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিপ্রেক্ষিতে আমরা নির্বাচনের শিডিউলটাকে চ্যালেঞ্জ করে আমরা মামলা দায়ের করি। সোমবার অসাম্প্রদায়িক সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে প্যানেল ঘোষণা করবে ছাত্রলীগের পদবঞ্চিতরা। এ আর বাদল, আরটিভি, ঢাকা।
দল বা ব্যক্তি নির্ভরশীলতা পরিহার করে শিক্ষার্থীরা স্বতন্ত্র ও আদর্শিক রাজনৈতিক সংস্কৃতি চর্চা করলেই দেশ একটি ত্যাগী, দক্ষ ও সুযোগ্য নেতৃত্ব পাবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে তিনি বলেন, আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে সঠিক ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। শিক্ষকদের নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের গুণাবলী গড়ে উঠছে কিনা সেদিকে নজর রাখার নির্দেশ দেন রাষ্ট্রপতি। সমাবর্তনে স্নাতক পর্যায়ের 6 জনকে চ্যান্সেলর গোল্ড মেডেল ও স্নাতকোত্তর 4 জনকে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল দেওয়া হয়। উন্নয়নের প্রতিটি খাতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে সঠিক ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। নেতৃত্ব বিকাশের আদর্শ স্থান হচ্ছে বিশ্ববিদ্যালয়। তাই শিক্ষকদের নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের গুণাবলী জাগিয়ে তুলতে হবে। চট্টগ্রামের চন্দনাইশে পানিতে ডুবে 3 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার চন্দনাইশ উপজেলার কারাইমাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, চাষের জমিতে সেচ দেওয়ার জন্য একটি জমিতে পানি জমা রাখা ছিল। খেলতে গিয়ে সেই পানিতে আবিদ, ইফতি ও আরিয়ান পড়ে যায়। পরে ডোবা থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খাগড়াছড়িতে আশঙ্কাজনকভাবে বাড়ছে ক্ষতিকর তামাক চাষ। জেলার অধিকাংশ জমি তামাক চাষে ব্যবহার হওয়ায় অন্যান্য ফসল আবাদে বিঘ্ন ঘটছে, পাশাপাশি উর্বরতা হারাচ্ছে জমি। এছাড়াও তামাক চাষে অতিরিক্ত সার কীটনাশক ব্যবহার হওয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। এ অবস্থায় তামাক চাষ রোধে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। খাগড়াছড়ির সংবাদদাতা মোহাম্মদ শাহজাহানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। একসময় খাগড়াছড়ির এসব জমিতে ধান, আলু, ভুট্টা সহ বিভিন্ন সবজি চাষ হতো, কিন্তু বিভিন্ন তামাক কোম্পানির আগ্রাসনের কারণে এসব উর্বর জমিতে এখন প্রাণঘাতী তামাক চাষ হচ্ছে। বিশেষজ্ঞদের মতে পার্বত্য চট্টগ্রামে চাষযোগ্য সমতল ভূমি আছে মাত্র 6 ভাগ, যার বেশিরভাগই এখন তামাক চাষ হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব মতে এবার খাগড়াছড়িতে 997 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় 7 হেক্টর বেশি। এছাড়াও এখানকার প্রায় 5 শতাধিক চুল্লিতে তামাক ধূমায়িত করতে প্রতিদিনই পোড়ানো হয় হাজার হাজার টন গাছ ও কাঠ, যাতে মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়ছে পরিবেশ। সবজি অনেক লস হয়ে এই জন্য একটু তামাক লাগাইছি, ভালো লাভবান হয়েছে, এবার একটু বাড়াই লাগাইছি। তামাকটা আমাদের বিক্রির নিশ্চয়তা আছে, এই কারণে আমরা তামাকটা করি। চাষি ও শ্রমিকরা বলছেন, কর্মসংস্থানের অভাবে স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও পরিবারের ভরণ পোষণের তাগিদে তারা এসব কাজ করতে বাধ্য হচ্ছেন। জায়গায় কৃষি কাজ টাজ তেমন একটা নাই, এই কারণে আমরা তামাকের কাজ টাজ করি, এই সংসার চলে। তামাকের কাজটা অনেক বিষাক্ত, তারপর আমরা বাধ্য হয়ে করতে হয়। বর্তমানে এখানে কোনো কাজকর্ম নাই। তামাক কোম্পানিগুলোর প্রণোদনার কারণে বন্ধ হচ্ছে না ক্ষতিকর তামাক চাষ। তবে সম্প্রতি অন্যান্য ফসল চাষে কৃষকদের উৎসাহী করছে জেলা কৃষি বিভাগ। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তামাকের বিকল্প হিসাবে লাভজনক ফসল যেমন উচ্চ মূল্যের শাকসবজি ইন্ট্রোডিউস করার জন্য আমরা চেষ্টা করছি। লাভজনকভাবে অন্যান্য শাকসবজি করা যায়, সেজন্য আমরা মোটিভেশন করতেছি। পার্বত্য জনপদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে আইন করে তামাক চাষ নিয়ন্ত্রণ দরকার বলে মনে করেন সচেতন মহল। নুসরাত জাহান সিনথি, RTV। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশের বিমানবন্দরগুলোর সেবার মান উন্নয়নে সহযোগিতা করতে রাজি কানাডা। সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীর সঙ্গে দেখা করে এমন কথা জানান কানাডিয়ান হাইকমিশনার বেনোভিত প্রিফটেইন। বলেন, বিমানবন্দরগুলোর উন্নয়ন, নিরাপত্তা ও বিমান পরিবহন খাতের সনদ দেওয়ার ক্ষেত্রে কানাডিয়ান সরকারের বিশেষ পারদর্শিতা আছে। বৈঠকে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের একটি দেশের চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী ভবিষ্যতে সম্পর্ক আরও দৃঢ় করার আশা করেন। পুরান ঢাকার চকবাজারে আগুনে হতাহতদের পরিবারকে 30 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সেই সঙ্গে ঘটনা তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে রাসায়নিক দ্রব্যের সব গুদাম সরানো এবং রাজুকের অনুমোদন ছাড়া গড়ে ওঠা ভবন ভেঙে দেওয়ার আবেদনও জানিয়েছেন রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ।
গাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার নিষিদ্ধের আবেদনও করা হয়েছে রিটে। জনস্বার্থে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। এতে অর্থ, স্বরাষ্ট্র ও শিল্প সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও রাজুকের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। একই বিষয়ে আরও 3টি রিট দায়ের করা হয়েছে। একটি সম্পূরক আবেদন করেছেন ব্লাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন। ফায়ার সার্ভিস থেকে চিহ্নিত করা হয়েছিল যেগুলোতে খুবই হ্যাজার্ডাস কেমিক্যালগুলো যেখানে বিক্রি হচ্ছে অথবা সেখানে রাখা হচ্ছে, সেগুলোর ব্যাপারে যাতে ব্যবস্থা নেওয়া হয়। গত বছরে এই ব্যাপারে চেষ্টা হয়েছিল ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, আগের বছরে হয়েছে, কিন্তু কোনো কারণে এগুলো তারা কিন্তু সফলভাবে শেষ করতে পারেনি। তো আমরা আশা করছি এই ব্যাপারে কোর্ট নির্দেশ দেবে। আমাদের একটি আবেদন এখন আজকে কোর্টে দাখিল হয়েছে, আমরা আশা করছি আগামী 2-1 দিনের ভেতরে এটার শুনানি হবে। চকবাজারে আগুন থেকে সৃষ্ট ভয়াবহ ট্র্যাজেডির পেছনে ধনীদের লোভকেই প্রধান কারণ হিসেবে শনাক্ত করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস। এক অনুসন্ধানী প্রতিবেদনে সংবাদপত্রটি বলছে, দারিদ্র্য আর ঘনবসতি নয়, পুরান ঢাকার আবাসিক ভবনে মজুত করে রাখা অনুমোদনহীন রাসায়নিক ও দাহ্য পদার্থই প্রাণহানির জন্য দায়ী। মুনাফার স্বার্থে ধনী ব্যবসায়ীরা কখনো ঘুষ দিয়ে, কখনো আবার গোপনে আইন ভঙ্গ করে প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত রাসায়নিকের মতো দ্রব্য আবাসিক ভবনে রেখে দেয়। অনুসন্ধানে বলা হয়েছে, চকবাজারের বাসিন্দারা ধনীদের ওই লোভের আগুনেই পুড়ে মরেছেন। প্রতিবেদনে নিমতলির ঘটনা উল্লেখ করে বলা হয়েছে, ওই ঘটনার পর সরকারি কর্মকর্তারা বিল্ডিং কোড মেনে চলার বিষয়ে শক্ত অবস্থান নেয়ার অঙ্গীকার করলেও তা বাস্তবায়ন হয়নি। বান্দরবনের সাঙ্গু ও মাতামুহুরী নদী এবং নদীর পার্শ্ববর্তী সংরক্ষিত বনাঞ্চলের ঝর্ণা ও ছড়া থেকে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 1 মাসের মধ্যে পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট 10 বিবাদীকে আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিল করতে হবে। বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ আদেশ দেন। আদালত একই সঙ্গে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা ও অসহযোগিতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন। আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। দর্শক, আপনাদেরকে সংবাদের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, চট্টগ্রামে একটি বিমান জরুরি অবতরণ করেছে। আমরা সেই বিষয়ে জানতে আবারও চলে যাব সহকর্মী মঞ্জুরের কাছে। মঞ্জুর, আমরা কিছুক্ষণ আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে বিমান ছিনতাইয়ের যে ঘটনা, এটা কি সত্যি ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেছে নাকি এরকম কোনো কিছু অনুমান করে বলা হয়েছে? আপনি এখন কোনো তথ্য পেয়েছেন কিনা? জি, আমরা ততক্ষণ এখন থেকে 2-5 মিনিট আগে দেখেছি বিমানবন্দরের ভিতরে সেনাবাহিনীর একটি দল প্রবেশ করেছে। তো এছাড়াও আমরা কথা বলেছিলাম বিমানবন্দরের কর্মকর্তাদের সাথে আনঅফিসিয়ালি ভাবে, তবে তাদের সাথে কথা যতটুকু বুঝতে পারছি তা হচ্ছে বিমানের ভিতরে একজন অস্ত্রধারী ছিল বলে তারা ধারণা করতেছেন। তবে বিমান থেকে যে বাংলাদেশ বিমানের যে ফ্লাইট BG-147 থেকে যাত্রীগানে নেমে এসেছেন বলে আমরা কথা বলে জানতে পেরেছি। তবে আসলে বলা যায় যে বিমানটি আসলে বিমানে একজন অস্ত্রধারী ছিল। এই অস্ত্রধারী থাকার কারণে আসলে বিমানটি জরুরি অবতরণ করে শাহজালাল এই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। আর এখন যদি আমি বলি চট্টগ্রাম বিমানবন্দরের অবস্থা, তাহলে সেনাবাহিনীর একটি দল বিমানবন্দরের ভিতরে অবস্থান করেছেন কিছুক্ষণ আগে। এছাড়া আমরা দেখেছি যে বাহিরে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। আসলে তাদের যে অবস্থান এবং সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি যে বিমানের ভিতর ধারণা করে নিচ্ছি যে বিমানের ভিতর হয়তো একজন অস্ত্রধারী ছিল বা বিমানটি ছিনতাই কবলে পড়ছিল তা ধারণা করা হচ্ছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে আসলে এখানে এখনো কারো পক্ষ থেকে কোনো ধরনের কথা বলা হয়নি। তবে আমরা 2-1 যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা শুধু এতটুকু বলেছে যে তারা তাদের জীবনটুকু নিয়ে এখানে নেমে আসতে পেরেছেন। এছাড়া আমরা দেখেছি যে এখানে চট্টগ্রাম বিমানবন্দরে বর্তমানে ফায়ার সার্ভিস থেকে শুরু করে আইন শৃঙ্খলা বিভিন্ন বাহিনীর সদস্য অবস্থান করছেন। তবে আমাদের মিডিয়া কর্মীদেরকে আসলে বিমানবন্দরের যে টার্মিনালের ভিতরে যাওয়া
সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা বাইরে অবস্থান করছি। তবে এখানে এখন বর্তমানে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ওঠানামা বন্ধ রয়েছে। এছাড়াও আসলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেছেন, কিন্তু আমরা তার সাথে কথা বলতে চেষ্টা করছিলাম, তিনিও কোনো ধরনের কথা বলেনি। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে আসলে সর্বশেষ। মঞ্জু, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী কাজী মঞ্জুর ইসলাম। জানাচ্ছি পরের সংবাদ। সরকার উৎখাতের পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই পিলখানা হত্যাকাণ্ড চালানো হয়েছিল। মৌলবাদী অপশক্তি অপপ্রচার চালিয়ে আর যাতে দেশবিরোধী ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। সকালে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এই কথা জানান তারা। এদিকে পিলখানার ঘটনায় নিহতদের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ কল্যাণ পার্টি। এ সময় বক্তারা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানান। সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার সমাধান করবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্ট শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় কথা বলেন তিনি। রোহিঙ্গা নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি ও বাংলাদেশের করণীয় বিষয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ উপস্থিত ছিলেন। সন্ধ্যা সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রাম বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। কর্ণফুলী নদীর তলদেশে উপমহাদেশের প্রথম টানেল খনন কাজের উদ্বোধন। বাংলাদেশের উন্নয়নে তাকিয়ে থাকবে বিশ্ব, বললেন প্রধানমন্ত্রী। চকবাজারের ঘটনায় তদন্ত কমিটির আলামত সংগ্রহ, কেমিক্যাল গোডাউন সরানোর কাজ অব্যাহত। পুরান ঢাকা সংস্কারে 15 দফা সুপারিশ বিআইপির। এবং ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল ঘোষণা, শোভন ভিপি, রব্বানী জিএস প্রার্থী। আলাদা প্যানেল দেবে পদবঞ্চিতরা, তফসিল স্থগিত চেয়ে ছাত্রদল নেত্রী রিট। সন্ধ্যা সংবাদে পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।